প্রথমেই নজর রাখবো আজকে তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। বাংলার বাড়ি কেন পশ্চিমবঙ্গ আবাস, নাম বদলের কারণ জানালেন মুখ্যমন্ত্রী। 18 লক্ষের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা। স্বাস্থ্য ভবনে চিঠির স্তূপ, ধুলোচাপা 2016 চিঠিও দেখা মাত্র করা নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। তোলাবাজি ও সিন্ডিকেট রাজ, গ্রেপ্তারির 35 দিনের মাথায় দেবরাজের বিরুদ্ধে আদালতে 150 পাতার চার্জশিট। বকেয়া ডিএর কত দেওয়া হলো, কাজ কদ্দূর, সব পক্ষকে দুদিনের মধ্যে রিপোর্ট দেবে মনিটরিং কমিটি, সুপ্রিম কোর্ট। ছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে, এবার কাকলির পাশে বসে রাজীব কুমার, তুঙ্গে জল্পনা। সামাজিক সুরক্ষা স্কিম বন্ধ রাখা নিয়ে তোপ কুণাল ঘোষের, তুললেন নাম বদলের রাজনীতির অভিযোগ। এটাই শেষ বক্তব্য, হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু, তারপরই নবান্নে কবির। মামলা থেকে বাঁচতে শুভেন্দুর উদাহরণ অভিষেকের, কোর্টে রাজ্যের পাল্টা উনি সিবিআই চেয়েছিলেন, আপনি চান? চিহ্নিত 27 অবৈধ নির্মাণ, প্রমোটার এবং আধিকারিকদের লাইভ জেরার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। চাষের সরঞ্জামেও তোলা পুলিশের, শ্রমিকের পর এবার দিলীপ বললেন, সবই আমরা জানি। বিধায়কদের সংখ্যা নয়, দলই শেষ কথা। শিবসেনার প্রতীক মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উস্কে দিল বাংলার ঘাসফুল অঙ্ক। বস্ত্রশিল্পই বাংলার গ্রোথ ইঞ্জিন, নির্মলার আগ্রহে ব্যবসায়ীদের লগ্নির বার্তা মুখ্যমন্ত্রীর, তোপ মমতাকেও। মেক ইন ইন্ডিয়া, মেক ইন মালদা, আমের শহরে এবার শিল্পের জোয়ার আনতে বৈঠক জেলাশাসক পুলিশ সুপারের। 15ই আগস্ট ভাষণ দিন মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিল রাজ্য বিজেপি। শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য সুখবর, 15 দিনের মধ্যে বকেয়া ডিএর বিল প্রস্তুতের নির্দেশ রাজ্যের। মাত্র 3 পড়ুয়ার জন্য 2 শিক্ষক, রান্না হয় মিড ডে মিলও, ধুঁকছে চন্দননগরের সরকারি স্কুল। বিজেপিতে দাদাগিরির সংস্কৃতি বরদাস্ত নয়, শ্রমিকের সুরে হুঁশিয়ারি জিতেন্দ্র তিওয়ারির। প্রাথমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আপাতত সারপ্লাস বদলি নয়, অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের। দুর্নীতির হেল্পলাইনে অন্নপূর্ণার খোঁজ, নবান্নের কন্ট্রোল রুমে ফোন আসছে শরিকি ঝামেলা নিয়েও। জনগণের সম্পদ জনগণের জন্যই, এলিয়ট পার্কের সৌন্দর্য ফিরিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর। 24 ঘন্টার মধ্যে রাজ্যে ফের মিলল লাখ লাখ নগদ, মালদহে বাইকে ধরা পড়ল 2 যুবক। কার্গো টার্মিনাল থেকে স্কুটারে চাপিয়ে চম্পটের ছক, কলকাতা বিমানবন্দর থেকে কোটি টাকার সোনা হিরে বাজেয়াপ্ত। কলকাতার অলংকার ব্যবসায়ী দোকানে চিচিং ফাঁক, গায়েব 3.5 কোটি সোনা, শহরে আজব চুরি। পালাবদরের বাংলায় শিল্পায়নে গতি, মুম্বাইয়ে টাটার সঙ্গে শিল্প বৈঠকে রাজ্য। পরপর 3 বার 1.5 কোটির চেক বাউন্স, নোটিশ ধরানোর পর মোহামেডানের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন। স্তূপীকৃত মামলা, বছরের পর বছর হয়রানি, চাপ কমাতে 8 নতুন বিচারপতি পাচ্ছে হাইকোর্ট। কেয়া বলতি পাবলিক, শুনবে আরশোলা, যন্তর মন্তরের পর নতুন কর্মসূচি ঘোষণা দীপকের। রেলের নিম্নমানে খাবার, 3 বছরে 5.13 কোটি ফাইন, কংগ্রেস সাংসদের প্রশ্নের জবাবে জানালেন মন্ত্রী। অমৃত ভারত স্টেশন প্রকল্পে বাংলার 102 স্টেশন, তালিকায় হাওড়া শিয়ালদহ এনজিপি। সর্বকনিষ্ঠ প্রফেসর 18 বছরের নাথান গিনেসে নাম। আলোচনায় বসতে চেয়ে কমিটি গঠন ঝাড়খণ্ড সরকারের, অন ক্যামেরা বৈঠকের দাবিতে অনর আন্দোলনকারী ছাত্ররা। আমাকে মুখ বানিয়ে আন্দোলন করবেন না, পড়ুয়াদের নিজেদের জীবনের হিরো হওয়ার সাহস জোগালেন সোনম। যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ রেলের, আর এসি টিকিটেও মিলবে কম্বল চাদর বালিশ। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সরকারি আবাস প্রকল্পের নাম পরিবর্তন করল নতুন রাজ্য সরকার। পূর্বতন তৃণমূল সরকারের দেওয়া বাংলার বাড়ি বদলে নতুন নাম হল পশ্চিমবঙ্গ আবাস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করেই পশ্চিমবঙ্গ নাম রাখা হয়েছে বলে জানানো হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নবান্নে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করার কথা জানিয়েছেন। মূলত কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নাম বদলে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় বাংলার বাড়ি রাখা হয়েছিল। কেন্দ্র রাজ্য টানাটানির মধ্যে সেই নাম নিয়েই তৈরি হয়েছিল রাজনৈতিক তরজা। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকার
সেই নামের পুনর্নবীকরণ ঘটালো। নবান্ন সূত্রের খবর, এদিন থেকেই রাজ্যের 18 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা করে পৌঁছতে শুরু করেছে। ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা অসমাপ্ত ঘর তৈরির কাজ ফের নতুন গতি পাবে। তবে আর্থিক বরাদ্দের ঘোষণার পাশাপাশি পূর্বতন পঞ্চায়েত দপ্তরের তালিকা তৈরি নিয়ে ক্ষোভ উগরে দেন মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, বিগত সরকারের আমলে তৈরি 30 লক্ষ উপভোক্তার তালিকার মধ্যে পর্যালোচনার পর প্রায় 12.5 লক্ষ নাম অযোগ্য হিসেবে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত প্রাপকদের হাতেই এই অর্থ তুলে দেওয়া হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছতে শুরু করায় স্বাভাবিকভাবেই স্বস্তি মিলেছে দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলির মধ্যে। গতকাল এই অর্থ বরাদ্দের ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রতিটি পরিবারকে 60,000 টাকা করে দিয়ে মোট 6,000 কোটি টাকারও বেশি অর্থ উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হলো। রাজনৈতিক স্বজনপোষণ এবং প্রশাসনিক অস্বচ্ছতা দূর করে প্রকৃত প্রাপকদের হাতেই এই টাকা তুলে দেওয়া হয়েছে। ঐতিহাসিক তাৎপর্যকে স্মরণে রাখতেই পশ্চিমবঙ্গ শব্দটি প্রশাসনিক খাতে ফিরিয়ে আনা হয়েছে। আবাস তালিকায় প্রশাসনিক স্বচ্ছতার কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের নেতৃত্বে গত 3 মাসে কড়া তদন্ত চালানো হয়েছে। স্বজনপোষণ এবং অনুপ্রবেশ রোখাই ছিল রাজ্য সরকারের মূল লক্ষ্য। এই পর্যালোচনা প্রক্রিয়ায় প্রায় 12,500 অযোগ্য আবেদনকারীকে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া অন্তত 57,000 অভারতীয়দের নাম আবাস তালিকা থেকে খারিজ করা হয়েছে। প্রকৃত ভারতীয় নাগরিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকেই এই অর্থ দেওয়া নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। সফলভাবে এই কাজ সম্পন্ন করায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের পাশাপাশি মুখ্য সচিব মনোজ আগরওয়াল, অর্থ সচিব প্রভাত মিশ্র সহ বহু প্রশাসনিক টিমকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের বর্তমান সুসম্পর্ক ও উন্নয়নমূলক বরাদ্দের বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, 2004 থেকে 2014 সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের আমল থেকে মাত্র 4,664 কোটি টাকা এসেছিল আবাসের জন্য। কিন্তু 2014 সাল থেকে পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার রাজ্যকে 40 লক্ষ বাড়ির জন্য প্রায় 30,000 কোটি টাকা বরাদ্দ করেছে। শুভেন্দু জানান, সম্প্রতি কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যে এসে নতুন করে 1 লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছেন। রাজ্য সরকারের আর্জিতে নতুন বাড়ি বরাদ্দের সমীক্ষার সময়সীমা 20 জুলাই থেকে বাড়িয়ে 15 আগস্ট পর্যন্ত করা হয়েছে। দুর্গোৎসবের পরেই পরবর্তী দফায় আরও বহু যোগ্য পরিবারের জন্য প্রথম কিস্তির অর্থ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। কেবল আবাসের অর্থ প্রদানই নয়, নতুন বাড়ি তৈরির পাশাপাশি উপভোক্তাদের জন্য আরও একাধিক সরকারি সুযোগ সুবিধার রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাড়ি তৈরি সম্পন্ন হলে স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচালয় নির্মাণের জন্য অতিরিক্ত 12,000 টাকা পাবেন প্রতিটি উপভোক্তা। কর্মসংস্থানের সুবিধার্থে বিকশিত ভারত জি শ্রীরামজি প্রকল্প থেকে বছরে অন্তত 125 দিনের কাজের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিনামূল্যে বিদ্যুতের জন্য প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় সোলার প্যানেল বসাতে কেন্দ্রের নির্দিষ্ট আর্থিক ভর্তুকির উপর পশ্চিমবঙ্গ সরকারের তরফে তপশিলি জাতি ও জনজাতি পরিবারগুলিকে অতিরিক্ত 15,000 টাকা দেওয়া ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী 15 আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা তুলে গর্বের সঙ্গে স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানান তিনি। স্বাস্থ্য ভবনের রিসিভিং সেকশনে পা রাখতেই চরম গাফিলতির কোলাজ চোখের সামনে দেখা গেল। বছরের পর বছর সেখানে না খোলা অবস্থায় ধুলো জমছে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি দপ্তর থেকে আসা হাজার হাজার চিঠির উপর। আচমকা স্বাস্থ্য ভবন পরিদর্শনের গিয়ে এই নজিরবিহীন কাণ্ড দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। জমে থাকা প্রতিটি চিঠি খুলে তার উত্তর দেওয়ার করার নির্দেশ দিয়েছেন তিনি। স্বাস্থ্য ভবনের গ্রাউন্ড ফ্লোরের রিসিভিং এবং ডিসপ্যাচিং সেকশনে সারপ্রাইজ ভিজিট দেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি দেখেন, ঘরের কোণে বা টেবিলের পাশে পাহাড়ের মতো জমে রয়েছে স্থূপীকৃত চিঠি ও বিভিন্ন আবেদনপত্র। জানা গিয়েছে, বহু কাল ধরে এই বিভাগটির অবস্থা এমনই করুন। মন্ত্রী নিজে বেশ কয়েকটি চিঠির গোছা হাতে তুলে নিয়ে দেখেন, তার মধ্যে বহু গুরুত্বপূর্ণ সরকারি নথিও রয়েছে, যা এতদিন কেউ খুলে দেখার প্রয়োজন মনে করেনি। চিঠিগুলো খতিয়ে দেখার পর তীব্র বিরক্তি প্রকাশ করে মন্ত্রী বলেন, এখানে 2016 এবং 2018 সালের চিঠিও পড়ে রয়েছে। সরকারি চিঠি যেমন বহরমপুরের CMOH এর পাঠানো 2018 সালের চিঠিও না খোলা অবস্থায় পড়ে
থাকতে দেখলাম। তিনি জানান, দপ্তরের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে সেখানে 2016 সালেও আগের পুরনো নথিপত্র ধুলো খাচ্ছে। এই চরম অব্যবস্থার দায় কার তা নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্যমন্ত্রী তৎক্ষণাৎ রিসিভিং সেকশনে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে তার সঙ্গে এসে দেখা করার নির্দেশ দেন। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকেই সমস্ত চিঠি খোলা শুরু করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আজকের দিনে যে সমস্ত চিঠি আসছে তার প্রত্যেকটির প্রাপ্তির স্বীকার পাঠাতে হবে এবং সব চিঠির যথাযথ উত্তর দিতে হবে। এতদিন ধরে যারা চিঠি পাঠিয়েছেন তারা হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু প্রশাসন এবার গুরুত্ব সহকারে ব্যবস্থা নেবে। চিঠি বাছাই ও উত্তর দেওয়ার কাজের জন্য যদি কর্মীর অভাব থাকে তবে দ্রুত সেখানে নতুন লোকবল বা কর্মী নিয়োগ করার নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রীর করা বার্তার পরই রিসিভিং সেকশনে পড়ে থাকা বস্তাবন্দি চিঠি বাছাই করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে। তোলাবাজি এবং সিন্ডিকেট চক্র পরিচালনার মতো গুরুতর অভিযোগে বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে 150 পাতার চার্জশিট জমা দিল তদন্তকারী দল। গ্রেপ্তার হওয়ার ঠিক 35 দিনের মাথায় গতকাল বারাসাত আদালত তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 নম্বর ধারা সহ একাধিক কড়া ধারায় এই চার্জশিট পেশ করা হয়েছে। মোট 11 জন সাক্ষীর বয়ান এতে যুক্ত করা হয়েছে। দ্রুত বিচারে জোর রাজ্যপক্ষের বারাসত আদালতে চার্জশিট জমা দেওয়ার পর সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান, তদন্তে দেবরাজের বিরুদ্ধে সিন্ডিকেট চালানো এবং অবৈধ অর্থ আদায়ের পর্যাপ্ত এবং অকাট্য তথ্য প্রমাণ মেলাতেই এই পদক্ষেপ। তদন্তের অন্যতম মূল ধাপ সম্পূর্ণ হওয়ায় এবার দেরি না করে বিচার প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য। মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই আদালতের কাছে বিচার শুরুর আবেদন জানানো হয়েছে। তদন্তকারী সূত্রের খবর, প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করা হতে পারে। মূলত বিপুল পরিমাণ টাকা নয়ছয় এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির উৎস সন্ধান করতে গিয়েই পুলিশের নজরে আসেন দেবরাজ ও তার স্ত্রী অদিতি। অভিযোগ উঠেছিল 2026 সালের বিধানসভা নির্বাচনের ঠিক মুখে রাজারহাট গোপালপুরে তৎকালীন বিধায়ক অদিতি এবং তার স্বামী দেবরাজ নিজেদের আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করেন। একই সঙ্গে নির্বাচনী হলফনামায় সম্পদের হিসেব গোপন করা, আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি রাখা এবং অর্থ পাচারের মতো একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। গ্রেপ্তারি এড়াতে আদালতে দ্বারস্থ হয়েছিলেন দেবরাজ ও অদিতি। তবে শিশু সন্তানের বিষয়টি বিবেচনা করে কলকাতা হাইকোর্ট অদিতিকে সুরক্ষা কবচ দিলেও দেবরাজের আবেদন খারিজ করে দেয়। আদালতের আইনি ছাতা সরে যাওয়ার পরেই আত্মগোপন করেন এই প্রভাবশালী পুরনেতা। অবশেষে গত 1 জুলাই বিধাননগর পুলিশ ও রাজ্য এসটিএফের যৌথ অভিযানে পুরুলিয়া থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর থেকে জেল হেফাজতেই ছিলেন দেবরাজ। এদিন বারাসত আদালতে দেবরাজের জামিনের আর্জি জানানো হলেও বিচারক তা খারিজ করে দেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধ সংক্রান্ত মনিটরিং কমিটির রিপোর্ট আগামী দুদিনের মধ্যে মামলাকারী সমস্ত পক্ষকে হস্তান্তরের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ইমেল বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে এই রিপোর্ট পৌঁছে দিতে হবে। আগামী 18 আগস্ট এই স্পর্শকাতর মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে সর্বোচ্চ আদালত। সেদিনই রাজ্য সরকারের আর্জি এবং ডিএ সমস্যা সমাধানের ভবিষ্যৎ রূপরেখা বিবেচনা করা হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অন্যদিকে রাজ্য বাজেটে পূর্ব নির্ধারিত হারের সঙ্গে আরও 20% বৃদ্ধির পর চলতি অগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 38% হারে ডিএ পাচ্ছেন। ফলে সাম্প্রতিক বৃদ্ধির পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক রয়েছে 22%। উল্লেখ্য, বকেয়া ডিএ পরিশোধ সংক্রান্ত মূল রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, কর্মচারীদের প্রাপ্য বকেয়ার পুরোটাই রাজ্যকে মিটিয়ে দিতে হবে। এর মধ্যে 25% বকেয়া তৎক্ষণাৎ মেটানো এবং বাকি 75% সরকারের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা না চাপিয়ে ধাপে ধাপে কিভাবে মেটানো যায় তা পর্যালোচনা করতে একটি মনিটরিং কমিটি গঠন করে দেয় আদালত। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আদালতের নির্দেশাবলী কতটা বাস্তবায়িত হয়েছে, কর্মচারীদের কত টাকা দেওয়া হয়েছে এবং বাকি বকেয়া কি পদ্ধতিতে মেটানোর পরিকল্পনা রয়েছে। সেসব তথ্য সম্বলিত রিপোর্ট দুদিনের মধ্যে সব পক্ষের কাছে পাঠাতে হবে। পূর্বতন তৃণমূল সরকারের সময় থেকেই বকেয়া ডিএ নিয়ে এই জটিল আইনি লড়াই চলছে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শীর্ষ আদালতকে জানিয়েছে, বিচার বিভাগীয় নির্দেশ মেনেই বকেয়া মেটাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আদালতে জমা দেওয়া একটি স্ট্যাটাস রিপোর্টে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, বর্তমানে বিপুল আর্থিক দায়ের কারণে 100% বকেয়া দেওয়া সম্ভব হচ্ছে। তাই 85% বকেয়া মেটানোর অনুমতি চেয়ে বাকি 15% মকুবের আবেদন জানানো হয়েছে। রাজ্য জানিয়েছে, 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ বাবদ মোট
১৬,৯৮৩ কোটি টাকা দায় ছিল, যার মধ্যে প্রথম কিস্তিতেই ৭,৭৭১ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট টাকা আরও ৩টি কিস্তিতে পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে। দ্বিতীয় কিস্তি ২০২৭ সালের জানুয়ারি, তৃতীয় কিস্তি জুলাই এবং চতুর্থ কিস্তি ২০২৮ সালের জানুয়ারি মাসে। তবে আদালতের এই হিসাব মানতে নারাজ কর্মচারী সংগঠনগুলি। এদিন শুনানিতে কর্মচারীদের একটি যৌথ মঞ্চের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী অভিযোগ করেন, সরকার ডিএ মেটানোর নানা দাবি করলেও বাস্তব ক্ষেত্রে তার মক্কেলরা এখনও পর্যন্ত ১ টাকাও পাননি। রাজ্য কর্মচারী সংগঠন এবং মনিটরিং কমিটির প্রাথমিক বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ১৮ই আগস্ট পরবর্তী শুনানির দিনই রাজ্যের আবেদন এবং সামগ্রিক পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যত সময় এগোচ্ছে ততই যেন একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজীব কুমারের দল থেকে জল্পনা তুঙ্গে। মমতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রাক্তন আইপিএস রাজীব কুমারকে অবসর গ্রহণের রাজ্যসভার টিকিট দিয়েছিলেন তৃণমূল নেত্রী, কিন্তু ভরাডুবির পর থেকেই সেই রাজীবকে খুব একটা দেখা যাচ্ছে না কালীঘাট চত্বরে। এসবের মাঝে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিলের ডাকা বৈঠকে তৃণমূল ত্যাগী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দেখা গেল তাঁকে। এতেই জল্পনার সূত্রপাত। এবার কি তবে মমতার হাত ছাড়বেন রাজীবও? সালটা ২০১৯। ফেব্রুয়ারিতে চিটফান্ড মামলা তদন্তে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাংলা দেখেছিল এক পুলিশ কর্তার জন্য মুখ্যমন্ত্রীর লড়াই। কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে এসপ্লেনেডে ধর্নায় বসেছিলেন মমতা। পরবর্তীকালে বারবার মমতা রাজীব কুমারের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। গত বছর অবসর গ্রহণ করেন রাজীব কুমার। তারপরই চলতি বছরে তাকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মানেকা গুরুস্বামী এবং রাজীব কুমার এই 4 জন একসঙ্গে রাজ্যসভার সাংসদ হন। ২৬-এর নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। দল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। একে একে মমতার পুরনো সৈনিকদের প্রায় সকলেই তৃণমূল ছেড়েছেন। এদিকে ২/৩ বিধায়কদের নিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তৃণমূলের প্রতীক এবং ফান্ডও হাতছাড়া হতে পারে মমতার। এরকমই জটিল পরিস্থিতিতে মমতার খুব একটা দেখা যাচ্ছে না রাজীব কুমারকে। যদিও ২১শে জুলাইয়ের মঞ্চে ছিলেন তিনি। এসবের মাঝে গতকাল অর্থাৎ বুধবার রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করতে বাংলার সাংসদদের বৈঠকে ডেকেছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল। সেই বৈঠকেই দেখা গেল রাজীবকেও। সেখানেই এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় তাকে, যা উস্কে দিয়েছে দলত্যাগের জল্পনা। কাকলির পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে তার পাশেই রাজীব। কাকলির সঙ্গে ঘনিষ্ঠতায় এবার রাজীবের রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পূর্বতন সরকারের আমলে একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কুণাল ঘোষ। বিধানসভার প্রেস কর্নারে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেমন একদিকে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা প্রকল্পে টাকা আটকে থাকা নিয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন, তেমনি অন্যদিকে বিরোধী দল শিবসেনা প্রসঙ্গ এবং প্রকল্পের নাম বদলের রাজনীতি নিয়েও একাধিক মন্তব্য করেছেন। কুণাল ঘোষ অভিযোগ করেন, বিভিন্ন জটিলতার কারণে সাধারণ মানুষ এখন আর আগের মতো সামাজিক সুরক্ষা স্কিমগুলির সুবিধা পাচ্ছেন না। অনেক জায়গায় মানুষ আর এর জেরে বিক্ষোভও দেখাচ্ছেন। তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা এইসব আর্থিক সুরক্ষার স্কিম অবিলম্বে উপভোক্তাদের ফিরিয়ে দিন। কোথাও কোনো দুর্নীতি বা সমস্যা থাকলে সেই নির্দিষ্ট ব্যক্তিদের বাদ দিন, কিন্তু পুরো স্কিমগুলো বন্ধ করে রেখেছেন কেন? নতুন প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্প থাকাকালীন নতুন বীমা আনার কি দরকার ছিল, কিংবা লক্ষ্মীর ভাণ্ডার থাকতে অন্নপূর্ণা ভাণ্ডার আনারই বা কি প্রয়োজন ছিল? পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রসঙ্গেও রাজ্য সরকারকে কটাক্ষ করে তার মন্তব্য, নতুন সরকারের নতুন কাজ করার বা তৈরি করার কোনো ইচ্ছে নেই, শুধু প্রকল্পের নাম পাল্টে পাল্টে কাজ চালানো হয়েছে। আপনারা নাম বদলাতে পারেন, কিন্তু বাংলার মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুছে ফেলতে পারবেন না। বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কুণাল বলেন, অধ্যক্ষের স্বীকৃতি পাওয়া বিরোধী দল এসব জনস্বার্থের কথা বিধানসভায় তুলবে না। তারা শুধু কে কোন কমিটিতে যাবে তা নিয়েই ব্যস্ত। এছাড়াও সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই দলগুলি বিধানসভায় কখনো সাধারণ মানুষের কথা তোলে না, স্রেফ রাজনৈতিক স্বার্থে কাজ করছে। শিবসেনার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রসঙ্গ টেনে তিনি জানান, দলের কর্মী ও মানুষের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। প্রথম থেকেই তারা বিশ্বাস করেন যে মাদার পার্টি বা মূল দলই শেষ কথা।
পাশাপাশি তোলাবাজি ইস্যুতে বিজেপির পদক্ষেপকে আইওয়াস বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে শুধু সাসপেন্ড না করে তাদের সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় তার বক্তব্য রাখার প্রসঙ্গে কুণাল পরিষ্কার জানান, নির্দিষ্ট কোনো বিষয়ে বলতে তার কোনো আপত্তি নেই, তবে 12 এবং 13 তারিখের অধিবেশনের মধ্যে 13 তারিখে তার জরুরি কাজ থাকায় তিনি হাউসে উপস্থিত থাকতে পারবেন না। রাজ্যে পালাবদলের পর বিতর্কিত মন্তব্যের কারণে নওদা রামজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাই শেষ বক্তব্য হবে বলে তোপ দেখেছিলেন তিনি। এই নিয়ে সংঘাতের আবহে এবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন হুমায়ুন। মুর্শিদাবাদের উন্নয়ন এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি নিয়ে কথা হয় দুজনের। হুমায়ুন নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সাক্ষাতের খবর জানান। এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করেন হুমায়ুন। সোশ্যাল মিডিয়ায় এদিনের বৈঠকে ছবি পোস্ট করেন তিনি। নওদার বিধায়ক জানান, একবার দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রীকে অনেক আগেই মেসেজ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী নবান্নের সময় দিয়েছিলেন। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ তাঁদের দেখা হয়। দুজনের মধ্যে মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে কথা হয়। হুমায়ুন আরও জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। মুর্শিদাবাদের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে মুখ্যমন্ত্রীর কাছে দুটি গুরুত্বপূর্ণ আবেদন করেন তিনি। হুমায়ুন মুখ্যমন্ত্রীর কাছে নওদা বিধানসভা চাষিদের জন্য একটি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত হিমঘর নির্মাণের আবেদন করেন। পাশাপাশি রেজিনগর বিধানসভার মানুষের দীর্ঘদিনে যাতায়াতের সুবিধার জন্য ভাগীরথী নদীর উপর একটি নতুন সেতু নির্মাণেরও আবেদন জানান তিনি। হুমায়ুন জানান, মুর্শিদাবাদের মানুষের দাবিগুলি গুরুত্ব দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এর জন্য শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান হুমায়ুন। তার কথায়, মুর্শিদাবাদ জেলার প্রতিটি মানুষের অধিকার, অগ্রগতি এবং উন্নয়নের জন্য আমাদের এই প্রচেষ্টা নিরলসভাবে চালিয়ে যাব। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর রেজিনগরে একটি জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করেন হুমায়ুন কবির। তার বিতর্কিত মন্তব্যের জেরে বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, এনাফ ইজ এনাফ। যারা ওই সভায় আপনাকে ডেকেছিল, আগে তাদের তুলব, তারপর আপনার কাছে যাব, আর এটাই আপনার শেষ বক্তব্য। এভাবে আপনাকে বেপরোয়া মন্তব্য আর করতে দেব না। এরপরই সুর নরম করেন হুমায়ুন। এই পরিস্থিতিতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মুর্শিদাবাদের মানুষের দাবি দাওয়া তুলে ধরলেন হুমায়ুন কবির। বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন তার বিরুদ্ধে থাকা মামলাগুলির সিবিআই বা নিরপেক্ষ সংস্থা দাবি তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার বিরুদ্ধে থাকা মামলাগুলির সিবিআই তদন্ত চান? শুভেন্দুর উদাহরণ দেখিয়ে মমতাপন্থী তৃণমূলের সর্বভারতীয় সভাপতি রক্ষা কবচের মামলায় আদালতে এই প্রশ্ন তুলল রাজ্য। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য বলেন, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু পুলিশি তদন্তের বদলে সিবিআই বা স্বাধীন সংস্থার তদন্ত চেয়েছিলেন, কিন্তু অভিষেকের আবেদনে সিবিআই তদন্তের কোনো উল্লেখ নেই। দুজনের মামলার বিষয়টিও আলাদা বলে আদালতে জানিয়েছে রাজ্য। ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অভিষেক। এক্ষেত্রে অভিষেকের দাবি, বর্তমান মুখ্যমন্ত্রীকেও আগে এই প্রোটেকশন দেওয়া হয়েছিল, আদালত তা মানেননি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানে রাজ্যের আইনজীবী জানান, শুভেন্দু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা করলে সিবিআই তদন্ত চেয়েছিলেন। অভিষেকের আবেদনেও এ ধরনের কোনো বিষয় রয়েছে কিনা তা স্পষ্ট নয়। অভিষেকের আইনজীবী আদালতে জানিয়েছে, তার মক্কেলের বিরুদ্ধে 16টি মামলা দায়ের হয়েছে। একথা জানিয়েছে রাজ্য। সবকিছু শোনার পর 11ই আগস্ট পর্যন্ত এই মামলা মুলতুবি রেখেছেন। অন্যদিকে ভবানীপুর, কালীতলা, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলায় রক্ষা কবচ রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রয়েছে। উল্লেখ্য, এর আগে শুনানিতে আদালত জানিয়েছিল, মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টানার দরকার নেই। সেই মামলা আলাদা, প্রতিটি মামলা আলাদা, একসঙ্গে এমন সুরক্ষা কবচ দেওয়া যায় না। তবে মামলা খারিজ করা হয়নি। এদিন শুনানি হয়েছে, কিছু মামলায় রক্ষা কবচ মিলেছে। গতকাল শুনানির পর মামলা মুলতুবি রেখেছে আদালত। তারাতলা কাণ্ডের প্রায় 2 মাস পর বেআইনি বহুতল নির্মাণ নিয়ে নজিরবিহীন কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার ক্রেডাইয়ের প্রতিনিধি দল সঙ্গে বৈঠকের পর পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অডিটের পর বন্ধ থাকা প্রজেক্টগুলির মধ্যে 193টিকে ছাড়পত্র দেওয়া হলেও 27টি বিল্ডিংয়ের ক্ষেত্রে বড় অনিয়ম মিলেছে। আর এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত প্রমোটারদের পাশাপাশি যেসব সরকারি আধিকারিক বেআইনি অনুমতি দিয়েছিলেন, তাদের মিডিয়ার সামনে লাইভে এনে জনসমক্ষে জেরা করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী এবং ক্রেডাইয়ের প্রতিনিধিরা। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে অন্যায়ের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন একটি বিশেষ সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে সংবাদ মাধ্যম উপস্থিত থাকবে।
সেখানে বেআইনি বহুতল নির্মাণের সঙ্গে যুক্ত অভিযুক্তদের হাজির করানো হবে। লাইভ সম্প্রচারে সরাসরি জানতে চাওয়া হবে কেন তারা এই বেআইনি কাজ করেছেন। শুধু প্রমোটাররাই নয়, যে সমস্ত সরকারি অফিসার নিয়ম ভেঙে এই বিল্ডিংগুলোর পারমিশন দিয়েছিলেন তাদেরও সেই লাইভে ডেকে এনে কড়া জবাবদিহির চাওয়া হবে। 193 প্রজেক্টে ছাড়পত্র, 27টি বেআইনি বিল্ডিং চিহ্নিত। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আমরা চাই না আসল বিল্ডারদের কাজ আটকে ক্ষতি হোক, কিন্তু অন্যদিকে বেআইনি বিল্ডিং তৈরি হবে আর তারাতলার মতো দুর্ঘটনা ঘটবে, সেটা হতে দেব না। আগামী 15ই আগস্টের মধ্যে সময়সীমা দেওয়া হয়েছিল, তা মেইনটেইন করা হবে। তিনি আরও জানান, তদন্তে দেখা গিয়েছে কলকাতা বরাহনগর সহ একাধিক এলাকায় 4 তলার অনুমতি নিয়ে 7 তলা পর্যন্ত নির্মাণ করে ফেলা হয়েছে। এমন চিহ্নিত 27টি বেআইনি বিল্ডিংয়ের অপারেটরদের ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। যেসব নিয়ম মেনে করা নির্মাণের কাজ থমকে ছিল তার মধ্যে 193টিকে রিলিজ বা কাজের ছাড়পত্র দেওয়া হয়েছে। এবার থেকে নির্মাণের ক্ষেত্রে বাধ্যতামূলক সয়েল টেস্ট, স্ট্রাকচারাল অডিট এবং নকশা বা প্ল্যান সূক্ষ্মভাবে খতিয়ে দেখা হবে। অন্তরা আচার্যর নেতৃত্বে টাস্কফোর্স এবং ক্রেডাইকে বিশেষ বার্তা। পুরো তদন্ত এবং মনিটরিং প্রক্রিয়ার জন্য একটি বিশেষ টাস্কফোর্স এবং হাই লেভেল এনকোয়ারি কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। পিডব্লিউডি সচিব অন্তরা আচার্য নেতৃত্বে কাজ করছে এই কমিটি। সংশ্লিষ্ট থানা এবং সরকারি এজেন্সিগুলি সমস্ত দিক এই মনিটরি কমিটি খতিয়ে দেখবেন। অন্যদিকে শহর গড়ার কাজে যুক্ত সৎ ব্যবসায়ীরা যাতে কোনো হেনস্থার শিকার না হন সে বিষয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্রেডাইয়ের বৈঠকে শুভেন্দু অধিকারী বিল্ডারদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করেন, আপনাদের ওপর কারো কোনো অন্যায় চাপ তো নেই? যদি কারো থেকে থাকে, কোনো চাপ থাকে, তবে সরাসরি আমাদের জানাবেন। দলের অন্দরে তোলাবাজি অনিয়মে সরব হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ক্ষমতার মধুতে মজেছেন একাংশ, একথা বলে আগে বিঁধেছেন দিলীপ ঘোষ। এবার বললেন পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত। চাষের যন্ত্রপাতি বা সরঞ্জাম বাংলা সীমান্তে নিয়ে প্রবেশ করলে পুলিশ তোলা নিচ্ছে বলে অভিযোগ দিলীপের। বললেন, আমরা সবই জানি, পাশাপাশি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চাষের মরশুমে ভিন রাজ্য থেকে বাংলায় আধুনিক যন্ত্র আসে, তা ভাড়া করে নিয়ে আসা হয়। দিলীপের দাবি, বাংলা সীমান্তে প্রবেশের সময় পুলিশের একাংশকে 20,000 পর্যন্ত তোলা দিতে হয়। সেই অংশ দালালদের সঙ্গে যুক্ত বলেও দাবি তার। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিকশিত এগফুড টেক সামিটে দিলীপ বলেন, বছরের নির্দিষ্ট সময় বাইরে থেকে যন্ত্র আনা হয়, কয়েক মাস ব্যবহার করা হয়। সীমান্ত পেরিয়ে আসার সময় পুলিশ হোক কিংবা অন্য এজেন্সি 20,000 টাকা পর্যন্ত নিচ্ছে। 20,000 দিয়ে দিলে থাকবে কি? দিলীপের এই মন্তব্যের পর পুলিশ মহলের একাংশ বলছে, মন্ত্রী যা বলেছেন তা একেবারেই অমূলক নয়, তবে সবাইকে একই নজরে দেখলে হবে না। সীমান্তবর্তী এলাকার অনেকে পুলিশ আধিকারিকরা এই কাণ্ডে যুক্ত থাকতে পারেন, তাদের শনাক্ত করে দ্রুত পদক্ষেপ করতে হবে। কয়েকজনের জন্য গোটা ডিপার্টমেন্টের নাম বদনাম হচ্ছে। অনুষ্ঠান শেষে দিলীপ আরও বলেন, সবই আমরা জেনেছি, সবে সরকার তৈরি হয়েছে, নিয়ম তৈরি হবে। কৃষকরা অনুমতি নিয়ে সব নিয়ে আসে, তারপরও বিপাকে পড়তে হয়। তৃণমূল আমলে ব্যাপক দুর্নীতি, তোলাবাজিতে অতিষ্ঠ ছিল রাজ্যবাসী। রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে রাজ্য বিজেপির নেতারা বারবার দলের কর্মী নেতাদের সংযত থাকার বার্তা দিয়েছেন। দিল্লিতে সুনীল বানসালের সঙ্গে এ বিষয়ে বৈঠকও হয়েছে। রাজ্য সরকারও একাধিক ব্যবস্থা নিয়েছে। খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। দুর্নীতি থেকেও কোনো অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নিচুতলার নেতাকর্মীদের পর পুলিশের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ তুললেন দিলীপ। সতর্ক করে দিলীপ জানিয়েছেন, ব্যবস্থা হবে। উল্লেখ্য, এর আগে দলের নেতাদের বিরুদ্ধে তোলাবাজি নিয়ে সরব হয়েছিলেন দিলীপ। কিছু বিজেপি কর্মী ও নেতা হঠাৎ ক্ষমতা পেয়ে মধুতে আসক্ত হয়েছেন বলে সমালোচনা করেছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার পুলিশের একাংশ তোলা তুলছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন পঞ্চায়েত মন্ত্রী।